শুভ সকাল বন্ধুরা। আজ হলো 28 এপ্রিল, 14 বৈশাখ, মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: দীর্ঘ আইনি লড়াইয়ের পর দুর্লভপুরা বড়বাজারে প্রশাসনের উচ্ছেদ, দক্ষিণ হাইলাকান্দিতে বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা, নাজেহাল জনজীবন, বৃষ্টি হলেই জলমগ্ন নালা, বাড়ছে খুব পানীয় জলের সংকট ও বেদখল ফুটপাত, দু অঙ্কের আসনে পৌঁছানোর দাবি অগপর, প্রার্থীদের সঙ্গে পর্যালোচনা, মন্ত্রিত্বের দৌড়ে নেই, 15,000 ভোটে জিতব বললেন করিমউদ্দিন, দুর্যোগে কাছাড়ে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক বৈদ্যুতিক খুঁটি, প্রাথমিক বিদ্যালয়ে জল সরবরাহ প্রকল্প, বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকা, স্বাভাবিক করতে মরিয়া এপিডিসিএল, বিরিয়ানির পর ডেজার্টে তরমুজ, তারপরে বিপর্যয়, একই পরিবারের 4 সদস্যের মৃত্যুতে চাঞ্চল্য। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আগামীকাল পশ্চিমবঙ্গে অন্তিম তথা শেষ দফার ভোট। বঙ্গ দখলের স্বপ্নে অন্তিম দিনে ম্যারাথন প্রচারে মোদি অমিত মমতার। শপথে আসছি বললেন প্রধানমন্ত্রী, জিতবে বাংলা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষার নামে বাণিজ্যে লাগাম টানতে প্রশাসনের কড়া পদক্ষেপ, শ্রীভূমিতে জল সম্পদ বিভাগের কন্ট্রোল রুম। এবং সর্বশেষ খবরটি হলো, উদারবন্দে বোলেরো নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, গুরুতর আহত এক। এবারে শুনুন বিস্তারিত খবর। দীর্ঘ 20 বছর আইনি লড়াই শেষে অবশেষে নিজের জমি দখলকারীদের নিকট থেকে ফিরে পেল একটি পরিবার। শ্রীভূমির আদালতে 2007 সাল থেকে দুর্লভপুরা বড়বাজারের বেনুরঞ্জন দেব ও আব্দুল হামিদের মধ্যে চলছিল জমি সংক্রান্ত মামলা করেছিলেন বেনুরঞ্জন দেব। মামলায় উল্লেখ করেছিলেন আব্দুল হামিদ তার জমি জবরদখল করে ভোগ করছেন অন্যায়ভাবে। আদালত দীর্ঘ বছর থেকে উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যায়। সম্প্রতি আদালতের রায় আসে বেনুরঞ্জনের পক্ষে। ফলে সোমবার বিকেলে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এক্সকেভেটর লাগিয়ে রায়প্রাপ্ত জমিতে থাকা আব্দুল হামিদের অবৈধ বসতবাড়ি ভেঙে দিয়ে জমির প্রকৃত মালিকের হাতে সমঝে দেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হলো, দক্ষিণ হাইলাকান্দিতে বর্ষা মরশুম পুরোপুরি শুরু হওয়ার আগেই বিদ্যুৎ পরিষেবার কঙ্কালসার দশা প্রকাশ পেয়েছে। সামান্য এক পশলা বৃষ্টি হতে না হতেই বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ায় জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। এপিডিসিএলের অকর্মণ্যতা ও রক্ষণাবেক্ষণের অভাবকে দায়ী করে ক্ষোভে ফেটে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। এলাকার বিদ্যুৎ পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে সামান্য দুর্যোগে ঘণ্টার পর ঘণ্টা নয়, বরং দিনের পর দিন অন্ধকারে কাটাতে হচ্ছে সাধারণ মানুষকে। আজ প্রায় এক সপ্তাহ ধরে দক্ষিণ হাইলাকান্দির মিজোরাম সীমান্ত এলাকায় নিয়মিত বিদ্যুৎ পরিষেবা নেই বললেই চলে, যা জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। বিশেষ করে পড়াশোনার মরশুমে দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় ছাত্রছাত্রীরা মোমবাতি বা কুপির আলোয় পড়াশোনা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছে। বর্তমান ডিজিটাল যুগে ইন্টারনেটের উপর নির্ভরশীল পড়াশোনাও ডিভাইসের চার্জের অভাবে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের জেরে সবচেয়ে বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা। দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় আইসক্রিম প্রস্তুতকারকদের ফ্রিজে রাখা পণ্য গলে নষ্ট হয়ে যাচ্ছে। একই অবস্থা টেইলরিং শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও। এছাড়া এলাকার পরিবহনের অন্যতম মাধ্যম ব্যাটারি চালিত অটোরিকশাগুলো চার্জ দেওয়ার অভাবে রাস্তায় নামানো যাচ্ছে না। এর ফলে চালকদের দৈনন্দিন আয় বন্ধ হয়ে পড়েছে, মাসিক কিস্তিও দিতে পারছেন না। অভিযোগ উঠেছে যে বহু পুরনো ও জরাজীর্ণ লাইনগুলো দীর্ঘ সময় ধরে মেরামত করা হচ্ছে না। নলবুড়ে বিদ্যুৎ পরিবাহী তার এবং রাস্তার পাশের গাছগাছালির ডালপালা নিয়মিত পরিষ্কার না করায় সামান্য বাতাসেও লাইনের সমস্যা দেখা দিচ্ছে। পরবর্তী খবরটি হলো, দু অঙ্কের আসনে পৌঁছানোর দাবি অগপর, প্রার্থীদের সঙ্গে পর্যালোচনা, মন্ত্রিত্বের দৌড়ে নেই, 15,000 ভোটে জিতব বললেন করিমউদ্দিন। এক অঙ্কের আসন থেকে এবার দু অঙ্কের আসনে পৌঁছানোর আশা করছে অগপ। সোমবার খানাপাড়ার এক হোটেলে আয়োজিত এক পর্যালোচনা বৈঠকের পর এই দাবি করেন সভাপতি অতুল বুড়া। তবে কতটি আসনে জয়ী হবে অগপ তার পূর্বানুমান না করে সভাপতির দাবি, এসব তুলা তাক চার্মের জন্য, তবে 100-র বেশি আসনে জয়ী হবে এনডিএর জোট। মুখ্যমন্ত্রী হবেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ভোট গণনার আগে সোমবার দুপুরে খানাপাড়ার এক হোটেলে
পর্যালোচনা বৈঠকে বসেন অগপ নেতারা। সভাপতি অতুল বোরা, কার্যকরী সভাপতি কেশব মহন্তের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে যোগ দেন দলের একাংশ প্রার্থী এবং মুখপাত্ররা। ভোটের ফলাফল নিয়ে আলোচনা করে প্রতিটি কেন্দ্রের প্রার্থীদের কাছ থেকে ফলাফল সম্বন্ধে জানতে চাওয়া হয়। বৈঠকের পর অগপ সভাপতির দাবি, বুথ থেকে প্রাপ্ত ভোটের তথ্যের ভিত্তিতে জয়ের ব্যাপারে ইতিবাচক থাকার কথা বলেছেন প্রার্থীরা। তবে কতটি আসনে অগপ জয়ী হবে তা নিয়ে কোনো পূর্বানুমান করতে যাননি তিনি। এমনকি এনডিএর সরকার হলে অগপ কতটি মন্ত্রিপদ দাবি করবে তা নিয়েও কিছু বলতে চাননি। তবে সরকারের শরিক দলের সভাপতির দাবি, এক অঙ্ক থেকে অগপ এবার 2 অঙ্কের আসনে পৌঁছবে। তাছাড়া বিজেপিতে দলের একাংশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ উঠলেও অগপ তেমন বিশ্বাসঘাতকতা না হওয়ার দাবিও করেন তিনি। সভাপতি মুখ না খুললেও দল থেকে অবশ্য দাবি করা হয়েছে অন্তত 13 জন বিধায়ক এবার জয়ী হবেন। 3 জন মন্ত্রী চাইবে অগপ। বিধায়ক পুনাকন বড়ুয়া বলেন, গতবারের চেয়ে ভালো হবে আমাদের ফলাফল, অন্তত 13 জন বিধায়ক জয়ী হবেন আমাদের। মন্ত্রিসভায় 3টি আসন চাইব আমরা। ভোটের আগে দল ছেড়ে অগপয় যোগ দেওয়া সোনার বিধায়ক করিমউদ্দিন ববুইয়াও দাবি করেন, জয় নিয়ে কোনো সংশয় নেই, 15,000-এর বেশি ভোটে জয়ী হবেন তিনি। তবে মন্ত্রিত্বের দৌড়ে না থাকার কথাও সাফ করে দেন করিমউদ্দিন। পরবর্তী খবরটি হল, দুর্যোগের কবলে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে কাছাড় জেলা। গ্রীষ্মের শুরুতে ঝড় বৃষ্টি তুফানের মুখে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে জেলার। আর রবিবার রাতের ঝড় তুফানে কাছাড়ের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জল সরবরাহ প্রকল্প থেকে শুরু করে বিদ্যুৎ বিভাগের ইলেকট্রিক পোল ও বিদ্যুৎ সংযোগের তার ক্ষয়ক্ষতি হয়েছে জেলার বিভিন্ন অংশে। এমনকি কয়েকটি স্কুলেও ব্যাপক প্রভাব পড়েছে ঝড় বৃষ্টির। কাছাড় জেলার 5টি সার্কুলের মধ্যে 4 সার্কুলেই রবিবার রাতের ঝড় বৃষ্টিতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য মতে লক্ষ্মীপুর এলাকায় 11টি বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু জায়গায় ফিরেছে বৈদ্যুতিক তার। এর ফলে বিন্নাকান্দি প্রথম খণ্ড এলাকার মাছখাল চা বাগান, বিন্নাকান্দি প্রথম ও দ্বিতীয় খণ্ড ছাড়াও সিংহের বন প্রথম খণ্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। এছাড়াও পাবদা বস্তি, টিলকা গ্রান্ট এলাকাও প্রভাবিত হয়েছে। পাশাপাশি লালং গ্রান্ট এলাকার লালং চা বাগানের জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের জল সরবরাহ প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ায় পানীয় জল সরবরাহ বিঘ্নিত হয়েছে। ঝড় বৃষ্টির কবলে পড়ে এদিন কাটিগোড়া সার্কেল এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক খুঁটি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি প্রায় 30 কিলোমিটার জায়গা বিস্তৃত অঞ্চলে বৈদ্যুতিক তার ছিঁড়েছে। এর ফলে সোনাপুর প্রথম খণ্ড এলাকার শিয়ালটেক, শান্তিপুর, চন্দ্রনাথপুর, সোনাপুর তৃতীয় খণ্ড এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। শিলচর সার্কেলের অধীন শিলচর শহর সংলগ্ন বেরেঙ্গা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় খণ্ড, বেতুকান্দি, বাগাডর, চেংকুড়ি রোড এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় ঝড় তুফানের ফলে। শিলচর শহর সংলগ্ন বিভিন্ন এলাকায় 7টি বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে রবিবার রাতে। এছাড়াও প্রায় 2.5 কিলোমিটার বিস্তৃত এলাকা জুড়ে তার ছিঁড়ে মাটিতে পড়ে। সুনাই সার্কুলে 4টি প্রাথমিক বিদ্যালয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রবিবার রাতের ঝড় বৃষ্টিতে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য মতে ফ্রেঞ্চনগর এলাকার 1527 নম্বর হাসিয়াপুঞ্জি এলপি স্কুল, রামমানিকপুর এলাকার 1853 নম্বর জুরখাল নিম্ন প্রাথমিক বিদ্যালয়, মথুরাপুর এলাকার 1012 নম্বর নিম্ন প্রাথমিক বিদ্যালয় এবং মনিয়ারখাল চা বাগিচার 616 নম্বর স্মিথনগর এলপি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্যোগের কবলে পড়ে। এছাড়াও মোহনখাল এলাকায় 28টি বৈদ্যুতিক খুঁটি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি 30 কিলোমিটারেরও বেশি বিস্তৃত এলাকা জুড়ে ছিঁড়েছে বৈদ্যুতিক তার। এর ফলে মনিয়ারখাল চা বাগান, জুরখাল, মোহনখাল, রামমানিকপুর, রুকনি দ্বিতীয় খণ্ড, ভুবননগর তৃতীয় খণ্ড এলাকায় সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এদিকে সোমবার ক্ষয়ক্ষতির হিসেব কষেছে জেলা প্রশাসনের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। বৈদ্যুতিক খুঁটি এবং তার চিড়ে পোড়ায় মেরামতের কাজ জোরগতিতে চালিয়ে যাচ্ছে এপিডিসিএল। বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করারও প্রচেষ্টা চলছে বলে জানা গেছে। পরবর্তী খবরটি হলো, শিক্ষার নামে বাণিজ্যে লাগাম টানতে প্রশাসনের কড়া পদক্ষেপ। শ্রীভূমি জেলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেআইনি কার্যকলাপ ও শিক্ষার নামে বাণিজ্যের অভিযোগের প্রেক্ষিতে কড়া অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও বৈধতা নিশ্চিত করতে জেলা স্কুল পরিদর্শকের দপ্তর থেকে জারি করা হয়েছে এক গুরুত্বপূর্ণ নির্দেশ, যা ইতিমধ্যেই জেলা জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে।
জেলা শিক্ষা আধিকারিক নীলমজ্যোতি দাস স্কুল পরিদর্শক শ্রীভূমির স্বাক্ষরিত 27 এপ্রিল 2026 তারিখের নির্দেশ অনুযায়ী জেলার সমস্ত বেসরকারি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের আগামী 7 দিনের মধ্যে প্রতিষ্ঠানের বৈধ সরকারি অনুমোদনপত্র এবং প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত জমির দলিলের অনুলিপি জেলা স্কুল পরিদর্শকের দপ্তরে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এই নথিপত্র জমা না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল যে জেলার বহু বেসরকারি স্কুল পর্যাপ্ত সরকারি অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে। কোথাও বৈধ জমির নথির অভাব, আবার কোথাও সরকারি স্বীকৃতির প্রমাণ নেই, অথচ বিপুল পরিমাণ ফি আদায়, অতিরিক্ত চার্জের বোঝা এবং বিভিন্ন অজুহাতে অভিভাবকদের উপর আর্থিক চাপ ক্রমেই বাড়ছে। ফলে শিক্ষা অধিকার না হয়ে ক্রমশ এক ব্যয়বহুল পণ্যে পরিণত হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এই বাণিজ্যিক প্রবণতার ফলে আর্থিকভাবে পিছিয়ে পড়া বহু শিক্ষার্থী মানসম্মত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। প্রশাসনের পর্যবেক্ষণে উঠে এসেছে অনেক ছাত্রছাত্রী জওহর নবোদয় বিদ্যালয়ের মতো স্বনামধন্য সরকারি প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ থাকা সত্ত্বেও সচেতনতার অভাব ও সঠিক দিক নির্দেশনার অভাবে সেই সুযোগ গ্রহণ করতে পারছে না। এই পরিস্থিতিতে প্রশাসন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির উপর সামাজিক দায়িত্ব আরোপ করেছে। নির্দেশে বলা হয়েছে বিশেষ করে সুবিধাবঞ্চিত পরিবারের ছাত্রছাত্রী ও অভিভাবকদের সরকারি শিক্ষার সুযোগ সম্পর্কে সচেতন করতে হবে এবং প্রয়োজনীয় সহায়তা ও পরামর্শ প্রদান করতে হবে যাতে তারা উন্নত শিক্ষার মূলধারায় যুক্ত হতে পারে। প্রশাসনের বার্তা স্পষ্ট, শিক্ষা কোনো বাণিজ্য নয় বরং সমাজ গঠনের অন্যতম ভিত্তি। নির্দেশ অমান্য করলে শুধু সতর্কবার্তায় সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ডাইসকোড বন্ধ বা নিষ্ক্রিয় করে দেওয়া হতে পারে, যা সরাসরি প্রতিষ্ঠানের অস্তিত্বকে প্রশ্নের মুখে ঠেলে দেবে। প্রশাসনের এই পদক্ষেপকে অনেকেই সময় উপযোগী ও সাহসী সিদ্ধান্ত হিসেবে অভিহিত করছেন। পরবর্তী খবরটি হলো শ্রীভূমিতে জল সম্পদ বিভাগের কন্ট্রোল রুম। শ্রীভূমিতে আসন্ন বন্যার মরশুমে জনগণের সুবিধার স্বার্থে জল সম্পদ বিভাগ থেকে 24 ঘন্টা কার্যকরী থাকা এক কন্ট্রোল রুম চালু করা হবে। শ্রীভূমির জল সম্পদ বিভাগের নির্বাহী বাস্তুকার জানিয়েছেন, আগামী 1 মে থেকে বন্যার মরশুমে জরুরি তথ্য আদান প্রদানের জন্য 24 ঘন্টা কার্যকরী থাকা এই কন্ট্রোল রুম চালু করা হচ্ছে। কন্ট্রোল রুমের সর্বোপরি দায়িত্বে থাকছেন জল সম্পদ বিভাগের সাব ইঞ্জিনিয়ার গ্রেড 2 জহর জ্যোতিনাথ। মোবাইল নম্বর 7002584829। এছাড়া ওই কন্ট্রোল রুম 24 ঘন্টা কার্যকরী রাখতে প্রয়োজনীয় সংখ্যক কর্মী নিয়োগ করে দায়িত্ব সমঝে দেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হলো উদারবন্দে বোলেরো নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, গুরুতর আহত এক। উদারবন্দ থানার অন্তর্গত দুর্গানগর চতুর্থ খণ্ডে সোমবার বিকেলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক যুবক। এদিন বিকেল প্রায় 3:30 নাগাদ শিলচর ভিআইপি সড়কে দুর্ঘটনাটি ঘটে। আহত যুবকের নাম 30 বছর বয়সের আব্দুল মালিক লস্কর। তিনি গুসাইপুর তৃতীয় খণ্ডের 4 মাইল এলাকার বাসিন্দা এবং লেইমুদ্দিন লস্করের পুত্র। জানা গেছে উদারবন্দ দিক থেকে বোলেরো গাড়ি চালিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এরপর গাড়িটি রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালক গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার তীব্র শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতকে উদ্ধার করেন এবং সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে খবর পেয়ে উদারবন্দ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। পরবর্তী খবরটি হলো বিরিয়ানির পর ডেজার্টে তরমুজ, তারপরে বিপর্যয়, একই পরিবারের 4 সদস্যের মৃত্যুতে চাঞ্চল্য। বিরিয়ানি খাওয়ার পর ডেজার্ট হিসেবে তরমুজ খাওয়া, এরপরে শুরু অসহ্য পেট ব্যথা, বমি ও ডায়রিয়া। শেষ পর্যন্ত মুম্বাইয়ে একই পরিবারের 4 সদস্যের মর্মান্তিক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ফুড পয়জনিংয়ের জেরেই এই মৃত্যুগুলি ঘটেছে। মৃতরা হলেন প্রায় 40 বছর বয়সী ব্যবসায়ী আবদুল্লাহ আব্দুল কাদার, তার স্ত্রী নাসরিন, বড় মেয়ে আয়েশা এবং ছোট মেয়ে জয়নাব। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত 10:30 নাগাদ আত্মীয়দের সঙ্গে একটি রেস্তোরাঁয় বিরিয়ানি খেতে গিয়েছিলেন তারা। সেখান থেকে বাড়ি ফেরার পথ রাত 1টা নাগাদ 4 জনেই ডেজার্ট হিসেবে তরমুজ খান।
তখনও সব কিছু স্বাভাবিক ছিল। কিন্তু রবিবার ভোর 5টা নাগাদ আচমকাই 4 জনেরই তীব্র পেট ব্যথা, বমি ও ডায়রিয়া শুরু হয়। প্রথমে তাদের স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়, পরে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয় তাদের মুম্বাইয়ের জে হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকালেই প্রথমে মৃত্যু হয় ছোট মেয়ে জয়নাবের। এরপর চিকিৎসায় সাড়া না দিয়ে একে একে মারা যান মা নাসরিন ও বড় মেয়ে আয়েশা। শেষ পর্যন্ত রবিবার রাত 10:30 নাগাদ মৃত্যু হয় পরিবারের কর্তা আবদুল্লার। চিকিৎসক জিয়াদ কুরেশি জানান, রোগীদের অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল। লাগাতার বমি ও ডায়রিয়ায় শরীর ভীষণ দুর্বল হয়ে পড়েছিল। হাসপাতালে আনার সময় তারা তরমুজ খাওয়ার কথা উল্লেখ করেছিলেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে এবং মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বাড়ি থেকে উদ্ধার হওয়া আধা খাওয়া তরমুজ পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। তরমুজে কোনো বিষাক্ত রাসায়নিক মেশানো ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সংক্রমণের সম্ভাবনাও পরীক্ষা করছে হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগ। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট হাতে এলেই ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করছে তদন্তকারীরা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।